প্রিয় দর্শক, যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, পৃথিবীব্যাপী সাধারণ মানুষের এই আকুতির পরেও যুদ্ধ চলছে এবং পত্রপত্রিকার শিরোনাম এই যুদ্ধ হয়তো দীর্ঘায়িত হতে পারে, আশঙ্কার বিষয়। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, আমাদের অনেক প্রিয় মানুষ কবি হাসান হাফিজ। কেমন আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ। ওই যে প্রথমেই বলার চেষ্টা করলাম যেটা, যে যুদ্ধ নয়, যুদ্ধ নয়, একেবারে যুদ্ধ নয়। সবাই বলি যে আমরা যুদ্ধ নয়, যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ এত একেবারে দীর্ঘায়িত হচ্ছে। আজকের পত্রপত্রিকার শিরোনামগুলো খুব আশঙ্কা জাগায়, তারপরেও পড়ি, শোনাই আপনাকে। দৈনিক প্রথম আলো, ইরানে নির্বিচার হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ, জ্বালানি তেল বিক্রির সীমা ঠিক করে দিল বিপিসি। কালের কণ্ঠের শিরোনাম, নতুন মোড় নিচ্ছে যুদ্ধ, সংকটের সংখ্যায় পাম্পে প্রচণ্ড ভিড়। দৈনিক সমকালের শিরোনাম, তেল আবিব ও তেহরানের কেন্দ্রে পাল্টাপাল্টি হামলা, সংকটের গুজবে জ্বালানি তেল কিনতে সারা দেশে হুড়োহুড়ি, আজ ঐতিহাসিক 7ই মার্চ। দৈনিক যুগান্তর, গাড়িতে তেল বিক্রির সীমা বেঁধে দিল সরকার, ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত, নতুন অস্ত্রে ঝাঁপি খুলল ইরান। দৈনিক ইত্তেফাক, মানবাধিকার রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েলের বৃহত্তম বিমানবন্দরের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। বাংলাদেশ প্রতিদিন, যুদ্ধের ভয়াবহতা বাড়ছেই, উড়ন্ত আশিককে ইউনুসের মার্কেটিং ম্যানেজার। দৈনিক মানবজমিন, আমদানি রপ্তানি রেমিট্যান্সে অনিশ্চয়তা, দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সময়ের শিরোনাম, ট্রাম্পের যুদ্ধের হিসাব পাল্টে দিচ্ছে ইরান। আমার দেশ, ইরান ধ্বংসের পর ট্রাম্পের নিশানায় কিউবা। যায় দিনের শিরোনাম, ইসরায়েলের এয়ারপোর্টে ভয়াবহ হামলা ইরানের। রূপালী বাংলাদেশ, সরকারের সামনে বড় চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে অস্থিরতা। বাংলাবাজার পত্রিকা, তেল কেনার সীমা বেঁধে দিল সরকার। কালবেলা শিরোনাম, ইচ্ছে মতো ব্যয়ে ফাঁপা ঢাকার 2 সিটি, অনড় 2 পক্ষ, দীর্ঘ হচ্ছে যুদ্ধ। দৈনিক করতোয়া, জ্বালানি তেলের সংকটের সংখ্যায় তেল মজুদের হিড়িক। এই তেল মজুদের হিড়িকের প্রশ্নটি হয়তো আলোচনা করব আমরা, কিন্তু এই যে ইরানে নির্বিচারে হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহতা হয়তো আরও বাড়বে এবং আশঙ্কা করা হচ্ছে যুদ্ধ দীর্ঘায়িত হবে। তো কি মনে হয় আপনার, কি পরিস্থিতি হচ্ছে? বিশ্বের প্রত্যেকটি মানুষ আক্রান্ত। আমরা কি কোন একটা বর্বর পৃথিবীতে বাস করছি আসলে? আপনি দেখেন যে প্যালেস্টাইনে যে কত বছর ধরে সেখানে রক্ত ঝরছে, কত প্রাণ গেছে সেখানে, নারী, শিশু, বৃদ্ধ, হাসপাতাল আক্রান্ত হয়েছে। মানে বর্বরতার সেই সীমা নাই কোনো। এই পৈশাচিক যে জিঘাংসা, যে ইসরায়েল যে মার্কিন সাম্রাজ্যবাদের মদদে পুষ্ট হয়ে এবং মুসলিম বিশ্বের অনেককে সুযোগ নিয়ে কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। যদি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকতো, কোনোভাবেই সাহস পেত না এইভাবে। সেটা তো নেই। এবং আমরা দেখেছি যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে এসছে এবং এখানে ইরানের সরকার বদলের জন্য আমেরিকা যা ইচ্ছা তাই করে যাচ্ছে। বলা হচ্ছে যে ইরানের সরকার বদল করার জন্য ট্রাম্প বলছেন যে আমার সিদ্ধান্ত লাগবে। এর আগে আমরা ইরাকে হামলা দেখেছি, সেখানে বলেছে যে কেমিক্যাল ওয়েপন আছে, কিন্তু সেখানে পাওয়া যায়নি। এখানেও বলছে যে পরমাণু অস্ত্রের আছে, কিন্তু সেটাও প্রমাণিত হয়েছে যে নাই। তো এইভাবে তো চলতে পারে না পৃথিবীতে। তো মনে হয় কোনো বিচার আচার নাই। এই যে আমরা বলছি চলতে পারে না, কিন্তু এটা তো চলছে। যেমন ধরেন শিরোনামটা কেমন সংখ্যা জায়গায়, তার ট্রাম্পের নেক্সট টার্গেট নাকি কিউবা। আচ্ছা, তার মানে উনি কি দেশের পর দেশকেই টার্গেট করে এইভাবে অস্থিরতা? এগুলি এইভাবে তো চলতে পারে না অবশ্যই, কিন্তু সেটার একটা প্রতিবাদ হবে, সম্মিলিত প্রতিবাদ হবে, এবং আমেরিকা থেকেই হবে। ওই দেশের মানুষরা কি না, তারা প্রতিবাদ করছে, সেটা আমরা অনেকখানি পাচ্ছি না। কারণ এই ধরনের যে মিডিয়া, আমরা কিন্তু আরবের যা ঘটছে প্রকৃত চিত্র পাচ্ছি বলে মনে হয় না। কারণ একতরফা আমরা ওয়েস্টার্ন মিডিয়া জিনিসগুলি জানতে পারছি, যেহেতু তাদের হাতে আধুনিকতা আছে, বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষ। যুদ্ধের ভয়াবহতা তো আমাদের দেশে এসে পড়লো। এই যে তেলের জন্য এখন দীর্ঘ লাইন, গতকাল দেখবেন, গতকাল থেকে শুরু হয়েছে এবং সরকার আবার বেঁধে দিয়েছে তেলকে কতটুকু নিতে পারবে।
তো এই যে একটা অবস্থা তৈরি হলো, এই সুযোগে কি এখন আমরা কি ভবিষ্যতে একটা আশঙ্কা করব নাকি যে আবার সবকিছু মিলায় এইটাকে কেন্দ্র করে দাম বাড়িয়ে দেবে, এইটার দাম বাড়বে, ওইটার দাম অতি বাড়বে? অবশ্যই অনিবার্যভাবে দাম ইতিমধ্যেই বাড়তে বাড়া শুরু শুরু করেছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জি। শুরু হয়েছে। আপনার এমনি রোজার যে ধাক্কা, সেখানেও তো অসাধু ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের কারসাজি মুনাফা আছে। লোভী অনেকেই কিন্তু সেটার সুযোগটা নিচ্ছে, এবং এটার সঙ্গে এটা গোদের উপর বিষ ফোঁড়ার মতো নতুন যোগ হয়েছে এই মাত্রাটা। ফলে মানুষের কষ্টের সীমা শেষ থাকবে না। সামনে কিন্তু আশঙ্কাজনক ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষমান। আমরা যদি আল্লাহর কাছে পানা চাই এবং আমরা জি। যদি ঐক্যবদ্ধ থাকি, সারা মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলেই কিন্তু এই সংকট এই যে মোকাবেলা আপনি করা সম্ভব। সারা বিশ্বের মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধতা কামনা করছেন, কিন্তু এটার তো লক্ষণ কোনো কিছু নাই। তার কারণ নাই। অনেক মুসলিম দেশে ট্রাম্পের ঘাঁটি আছে, মানে বিশেষ করে আমেরিকার ঘাঁটি আছে। তো সবকিছু হলে তারা তো সেই জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না কিন্তু নাকি? এক সময় না এক সময় তো বিবেক মাথা বা- চাড়া মাথা দেবে, চাড়া অবশ্যই দিবে। দেবে। জি। কারণ আমরা প্যালেস্টাইনের ব্যাপারে দেখেছি, কিন্তু বিশ্বব্যাপী তরুণরা কিন্তু ইহুদি কোম্পানিকে, স্টারবাকস যেটা যে বর্জন করেছে, সেগুলি আমরা দেখেছি কিন্তু প্রতিরোধ। সুতরাং আসার কারণ আছে, এবং এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট বলেছেন যে কোনো দেশ মধ্যস্থতার জন্য প্রস্তাব চেষ্টা দিয়েছে। করছে। হ্যাঁ, অবশ্যই এইভাবে তো চলতে পারে না, কোনোভাবেই চলতে পারে না। না, চলতে পারে না, যেটা বললেন একইভাবে কিন্তু সত্য এর যে মধ্যে অনেক এরকম- ক্ষতি হ্যাঁ, হয়ে ক্ষতি গেছে, হয়ে আরো গেছে, সবারই আরো ক্ষতি হবে। হয়েছে। অনেক প্রাণহানি এবং হয়েছে, এবং বিশ্বের- বাংলাদেশের জি, বেশ কয়েকজন প্রাণ মানুষ মারা হারিয়েছে। গেছে, গতকাল একজন মারা গেছে, সব মিলিয়ে। দেখা যাক কি দাঁড়ায়। আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই তো চলবে। বিশেষ করে রমজান মাস, বেশি মুসলিম বিশ্বের কথা বললেন আপনি, এটা তো আরো বেশি ভয়াবহ জায়গা। দেশের কথা একটু আসি। নানা ধরনের আলোচনা হচ্ছে এখন অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টাদের নিয়ে। যেমন সৈয়দা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে অভিযোগ করেছে জামায়াত, এবং তারা বিচার বিভাগীয় তদন্তেরও দাবি করেছে। তো এরকম তো বোধহয় আরো কয়েকজনের সাথে ঘটবে নাকি? আরো ঘটবে, এবং আরো হয়তো রাজনীতি আরো একটু জটিল হবে। ঘোলাটে হবে হয়তো। সামনে সংসদ অধিবেশন উত্তপ্ত বসতে হবে। যাচ্ছে, তখন কিন্তু রাজপথ এরকম হুমকিও দিয়ে রেখেছে। জি। এনসিপি, যেটা জামায়াতের কি বলবো, অনেকে শিশু জামায়াত বলে সেটাকে, তো তারাও কিন্তু হুমকি দিয়ে রেখেছে। তো এগুলির মধ্যে একটা সহনশীল পর্যায়ে যেন থাকে, বিরোধিতার জন্য বিরোধিতা না, দেশটাকে সবাই মিলে যেন একটা গঠনমূলক ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যায়, আমরা সেটাই প্রত্যাশাই করি। আপনার সাথে একটা আলোচনা করতে চাই। গত বছর বা তার আগের বছরও দেখলাম যে 7ই মার্চকে নিয়ে কোনো আলোচনা হয়নি। এটা তো সত্য যে কিছু কিছু দিন আছে, কিছু কিছু মুহূর্ত আছে, কিছু কিছু ঘটনা আছে, সেটাকে আমার স্যালুট করতেই হবে। এবারে অন্তত পক্ষে দৈনিক পত্রিকাগুলোতে দেখছি আজকে যে 7ই মার্চের সেই নিউজ আছে, ক্ষোভের বিস্ফোরণ ছড়ালো সবখানে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে রিপোর্ট ছাপা হয়েছে। কি ইতিহাসের জায়গায় তো ইতিহাসকে রাখতে হবে, সেটা তো আপনি মুছে দিতে পারেন না, তাই না? কারণ বাংলাদেশের আমরা তো মুছে ফেলার চেষ্টাও করলাম। বাংলাদেশের অস্তিত্বটা কিভাবে এসছে, এটা তো আমাদের জানতে হবে। এই right. প্রক্রিয়াটাই বিবর্তন, ইতিহাসের যার যেখানে ঠাঁই, সেই মর্যাদাটা দিতে হবে। সেটা যদি আমরা দিতে পারি, তাহলে আমরা সুস্থতার এবং বিবেকবান একজন মানুষের পরিচয় আমাদের নিজেদেরকে দিব, এবং আমাদের উত্তর প্রজন্মের কাছে সঠিক ইতিহাসটা যেন আমরা তুলে ধরতে পারি, তাহলেই কিন্তু তারা বিভ্রান্ত হবে না এবং একটা সঠিক লক্ষ্য এগিয়ে যেতে পারবে। জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে আবার এই সময় এসে, এবং একটি পত্রিকার শিরোনাম যেটা হয়েছে যে মাত্র 10,000 ভোটে বিএনপির 21 জন হারছে, আবার জামায়াতের 18 জন হেরে গেছে, 10,000-এর ব্যবধান। তো এইসবই কি খবর? এইসব অভিযোগের কিন্তু সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আসলে এই অস্বচ্ছতা যদি থেকে থাকে, তাহলে সেটারও একটা নিরসন করা দরকার, যেন প্রশ্নবিদ্ধ না হয় নির্বাচনটা। এত একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, রক্তপাতহীন, এবং একটা অবাধ এবং গ্রহণযোগ্য সবার ভোটাধিকার নিশ্চিত হয়েছে সেখানে, ম্যাক্সিমাম ভোটারের। তো সেটাকে যদি ত্রুটিমুক্ত আমরা করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য, সবার জন্যই ভালো, ভবিষ্যতের জন্য ভালো, গণতন্ত্রের বিকাশের জন্য, প্রতিষ্ঠার জন্য, চর্চার জন্য, একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার জন্য, এবং একটা বিচার ব্যবস্থা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেটারও আমাদের নিশ্চয়তা দিতে হবে। আমরা যদি সব মিলিয়ে যদি আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই, সততার পরিচয় দিই, সদিচ্ছার পরিচয় দিই, দেশপ্রেমের পরিচয় দিই, তাহলে আমি হতাশার কোনো কারণ দেখি না। আমরা নির্বাচন নিয়ে অনেক শঙ্কিত ছিলাম, সেটা হবে কিনা শেষ পর্যন্ত কিন্তু হয়েছে, সেটাও একটা বড় অর্জন আমাদের 36শে জুলাইয়ের পরে। এখন কিন্তু একটা শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে বিরোধী দল, সরকারি দল সবাই মিলে একটা ইতিবাচক গুণগত পরিবর্তনের দিকে আমাদের যাওয়া দরকার। মানুষের এখন অনেক বড় সংকট
এই যে বিশ্ব বিশ্বব্যাপী পরিস্থিতি। যেটা সংকট তৈরি হয়েছে সেটার ঘাত প্রতিঘাত কিন্তু সরাসরি আমাদের আমাদের উপর ঢেউটা পড়বে। এসে লেগেছে, পড়েছে, ইতিমধ্যেই পড়েছে এবং বেশ কয়েকজন প্রাণহানি হয়েছে আমাদের নাগরিকদের। আরও কিন্তু হবে এরকম আশঙ্কা করা যায়, কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে আমাদের শ্রমবাজারের একটা বড় ঘাঁটি বিভিন্ন দেশে। রেমিটেন্সের জায়গা। হ্যাঁ, তো সেখানে তো তারা একটা অসহায়, একটা অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের আত্মীয় স্বজনরা উৎকণ্ঠার মধ্যে আছেন। এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যত তাড়াতাড়ি থেকে আমরা মুক্তি পেতে পারি, সবাই যেন সুস্থ থাকে, সহি সালামতে থাকে, সেটাই আমাদের এই মুহূর্তের প্রার্থনা। নেপালের জিনজিরা তো দেখিয়ে দিল বোধহয়, না? তো আমাদের দেশে বিপরীত হলো কেন? সেখানে তারা আমাদের কাছ থেকে ভুল শিখেছে। ত্রুটির থেকে শিক্ষা নিয়েছে, সেটাই হচ্ছে মানে তাদের অভিনন্দন পাওয়ার যোগ্য তারা। তো আমরা কিন্তু অনেক প্রলম্বিত করেছি, এর মধ্যে দেশে অনেক সংকট নতুন করে তৈরি হয়েছে এবং আপনি দেখেন যে এই নির্বাচন যে হয়েছে সেখানেও প্রশ্ন উঠছে। তো ওদের সেটা কিন্তু ওরা প্রথমেই বলে দিয়েছিল যে কবে নির্বাচন হবে এবং সেই এটা একদম অনুযায়ী স্পষ্ট। আমরা কিন্তু বলি না, আমরা কিন্তু ঝুলিয়ে রেখেছি হবে কি হবে না, কি হবে শেষ পর্যন্ত এরাই থেকে যাবে নাকি। 18 মাস কিন্তু সময় নিয়েছে তারা। 18 মাসে বছর একটা প্রবাদ আছে যে সুখে থাকলে, ওই জন্য তাই তো না? জুলাই আন্দোলন হয়। এবং বলা হয় আগস্টে যে এসে জুলাই হয়। মানে একটা মহল চেয়েছিল যে এটা ক্ষমতাকে প্রলম্বিত করে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে নানান অজুহাতে একটা ক্ষেত্র তৈরি করে, তো ভাগ্যিস সেটা হয়নি, আমাদের সৌভাগ্য। তো আমরা চাইবো যে আমরা যেন ভুলভ্রান্তি না করি, সতর্ক পদক্ষেপে এগিয়ে চলি। সামনে কিন্তু আরও জটিল, মানে এই গণতন্ত্র আমরা পেয়েছি, সেটাকে রক্ষা করা, সেটার চর্চা করা এবং সত্যিকারের দায়িত্বশীল একটা নাগরিক দায়িত্ব যেন আমরা পালন করতে পারি প্রত্যেকে। রাজনৈতিক দলগুলি যেন আরও গুণগত পরিবর্তন সাধন করে এবং তারা কথায় এবং কাজে যেন মিল রাখে। আমরা এর মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, আশা করি সেই ধারাটা অব্যাহত থাকবে, জনকল্যাণে যেন সেগুলি নিবেদিত কাজে হয়। আসে। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে শেষের দিকে আমরা এই যে ঈদ আসলো, বাড়ি ফিরবে মানুষ, দুর্ঘটনা নিয়ে আজকে একটা রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে মাত্র ফেব্রুয়ারিতে 477 জন মানুষের মৃত্যু ঘটেছে এবং এখন বলা হচ্ছে যানজটের ঝুঁকি সারা দেশে 207টি পয়েন্টে। তো আমরা তো আশা করতেই পারি যে সামনের দিনগুলোতে অন্তত প্রাণহানি যেন না ঘটে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেখেন, একটা 54 বছর একটা দেশ স্বাধীন হয়েছে, সেখানে আমরা ঈদ যাত্রাটা নিশ্চিত করতে পারি না। সেটা তো হলো রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং অঙ্গীকারের অভাব। পরিষ্কার এটার মধ্যে কোনো, বাংলাদেশ কতটুকু জায়গা বলেন, তো সেটা আমরা এখনো করতে পারি না। সেটা আমরা মানুষকে ভোগান্তির মধ্যে ফেলছি, প্রত্যেক বছর ফেলছি। কেন? এটার একটা দীর্ঘস্থায়ী সমাধান তো তার অবশ্যই মানে করা ঈদ সম্ভব। আসলে এই ভোগান্তি হবেই। হ্যাঁ, কিন্তু এইটার থেকে তো আমাদের মুক্তি পেতে হবে, যে কোনো মূল্যে মুক্তি পেতে হবে। সেটার জন্যই কিন্তু দরকার সদিচ্ছা, আন্তরিকতা এবং দেশপ্রেম, সততা, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন। সেটা হলেই কিন্তু এটা সম্ভব। অন্যান্য দেশে তো এই সংকট হয় না, আমাদের দেশে কেন হবে? অন্যান্য দেশের কথা যেটা বললেন, ঈদ বা উৎসবে, তাদের উৎসবে তো তারা আনন্দের ঢেউ উঠে, ছাড়ের ব্যবস্থা করা হয়, একটা কিনলে আর একটা ফ্রি। আমাদের সংযমের মাসে আমরা আরো মানুষকে যাতে দুর্ভোগে ফেলতে পারি, মুনাফার লোভে আমরা এত ক্ষুদ্র, এত সংকীর্ণ, এত স্বার্থপর, আমরা সেই সংস্কৃতিটা বদলাতে হবে, অবশ্যই বদলাতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাটি শেষে বললেন সেই বিষয়টি বোধ করি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রমজান সংযমের মাস, অথচ আমরা কতটা সংযম করি, নাকি আমরা মানুষকে ঠকানোর প্রতিযোগিতায় খুব বেশি উঠে পড়ে লেগে যাই। ব্যবসায়ীরা তো আছেনই, সব ব্যবসায়ী না, অনেকেই, কিন্তু এই প্রবণতাটা বোধ করি একটু রোধ করা দরকার। সামনে ঈদ, যানজট যে পেরিয়ে এই যে মানুষ বাড়ি ফেরে খুব কষ্ট করে, তার কি একটু পরিস্থিতির উন্নতি করা যায় না? বোধ করি যায়, যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খুদা হাফেজ।